হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 নতুন সিলেবাসের সেমিস্টার 3 ইকোনমিক্সের সিলেবাস। তোমরা অনেকেই আমাকে এটা নিয়ে বলেছিলে যে ম্যাম নতুন সিলেবাসে কি কি আছে কি কি নেই সেটার উপর ভিডিও করতে। তো চলো আজকে দেখতে থাকি যে তোমাদের সিলেবাসে কি আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো এখানে আমাদের কতগুলো ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আর হচ্ছে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। চলো দেখি প্রথমে ইউনিট 1 এ কি আছে। দেখো ইউনিট 1, ইউনিট 1 পুরোটাই আমি এখানে দেখো কন্টেন্টে যেটা করেছি ইকোনমিক্স, তিনটে ম্যাক্রো ইকোনমিক্সের সঙ্গে এর পরে যেটা আছে এইটা হলো ইন্ডিয়ান ইকোনমি থেকে তিনটে ইউনিট আছে। প্রথম 1, 2, 3 হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, আর 3, 4, 5, 4, 5, 6 হলো ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি। ম্যাক্রো ইকোনমিক্সের বাংলা যদি করি তাহলে সমষ্টিগত অর্থনীতি। চলো 1 নম্বর ইউনিট 1 এ কি আছে আমরা দেখব। ইউনিট 1 এ আছে ন্যাশনাল ইনকাম। এখানে ইনকাম এগুলো নিয়ে আলোচনা করব। এটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বা জাতীয় আয়ের হিসাব। নেক্সট আমাদের আছে ইউনিট 2। ইউনিট 2তে কি আছে আমরা দেখে নেব। ইউনিট 2তে আছে সিম্পল কেনসিয়ান সিস্টেম, ক্লোজড ইকোনমি মডেল উইথ গভর্নমেন্ট। সকল কেনসীয় ব্যবস্থার সরকার সহ বদ্ধ অর্থনীতির মডেল। ঠিক আছে, এইটাও আমরা দেখব। আর তারপরে দেখে নিই ইউনিট 3তে কি আছে। ইউনিট 3তে আছে ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট, এটাকে বাংলা করলে দাঁড়ায় লেনদেন ব্যালেন্স এবং বিনিময় হার। চলো এবার আমরা দেখে নিই নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে যেটা রয়েছে, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিফ রেফারেন্স টু কলোনিয়াল পাস্ট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ঔপনিবেশিক অতীতের রেফারেন্স, যেটা সুবিধা অসুবিধা আমরা দুটোই দেখব। নেক্সট আমরা দেখব ইউনিট 5-এ কি আছে। ইউনিট 5-এ আছে ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতির বিকশিত বৈশিষ্ট্য। তারপরে ইউনিট 4-এ আছে এগ্রিকালচার বা কৃষি। চলো এবার আমরা একটা একটা করে দেখব। ইউনিট 1 আমরা যেটা দেখেছিলাম ন্যাশনাল ইনকাম, এই ন্যাশনাল ইনকামে কি আছে। প্রথমে আমরা জানবো স্টক আর প্রবাহ, এই দুটো ধারণা সম্পর্কে আইডিয়া করব। এরপরে আছে হস্তান্তর, আয় এবং ব্যয়ের ধারণা, যেটাকে আমরা ইংলিশে প্রথমেরটা হলো কনসেপ্ট অফ স্টক অ্যান্ড ফ্লোজ, আর এটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রান্সফার পেমেন্ট। চলো নেক্সট আমাদের ন্যাশনাল ইনকাম থেকে এখনও রয়েছে ন্যাশনাল ইনকাম, পুরোটা শেষ হয়নি। ন্যাশনাল ইনকামে এবার আছে ক্লোজড ইকোনমি আর ওপেন ইকোনমি, বদ্ধ অর্থনীতি কাকে বলে, মুক্ত অর্থনীতি কাকে বলে, এইটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। আমি একটু বড় করে দেখাই। দেখো এখানে দিয়েছে কনসেপ্ট অফ জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এনআই। এইগুলো হলো এক একটা কি বলবো ছোট ছোট ফর্ম, যেখান থেকে আমরা এগুলো কাকে বলে জানবো। এবং শুধু কাকে বলে না, দুরকম ভাবে বাজার দামের সংজ্ঞা জানবো, আবার উৎপাদন ব্যয়ের সংজ্ঞা জানবো, জাতীয় আয়ের, এগুলো এক একটা আইডেন্টিটি, এইগুলো আমাদেরকে জানতে হবে। চলো নেক্সট। এবং এখানের ছোটোখাটো অঙ্কও আমাদেরকে সলভ করতে হবে। এরপরে আছে এখনও ন্যাশনাল ইনকামের এখনও একটা পার্ট এখনও এটা আছে রিয়েল ইনকাম আর নমিনাল ইনকাম বা প্রকৃত আয় আর আর্থিক আয়ের ধারণা বা আর্থিক আয়ের পার্থক্য আমরা জানব। এরপরে আমাদের রয়েছে মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের পরিমাপ। জাতীয় আয়ের পরিমাপে এখানে দেখো আমরা যেটা জাতীয় আয়ের পরিমাপ দেখছিলাম সেটাই এখনো আছে এখানে। এখানে দেখো এখানে আমরা অনেকগুলো পদ্ধতি জানবো কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়। সেই কয়েকটা পদ্ধতি: উৎপাদন পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি, আর একটা হচ্ছে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আর এখানের আমাদের বেশ কিছু ছোটোখাটো অঙ্ক শিখতে হবে। নেক্সট এরপর আমরা ইউনিট 2 এর দিকে যাচ্ছি। ইউনিট 2তে যেটা ছিল সিম্পল কেনসিয়ান মডেল, ক্লোজড ইকোনমি মডেল, যেটা সরল কেনসীয় বদ্ধ অর্থনীতি মডেল। এখানে কি কি আছে আমরা দেখে নেব।
এখানে প্রথমে আছে কনজাম্পশন বা ভোগ অপেক্ষা, আমরা যে যে যে, সেই করি সেই সব নিয়ে আলোচনা, এবং আমরা কত টাকা সঞ্চয় করি, আর সেটারই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমাদের কিছু ছবি আঁকতে হবে। ক্রস ডায়াগোনাল মডেল, ইন্ট্রোডাকশন টু গভর্নমেন্ট বাজেট অ্যান্ড মডেল, সরকারি বাজেট এবং কর ভূমিকা, মানে এই যে জাতীয় আয়ের সঙ্গে সরকার যে বাজেট ঠিক করে সেই বাজেটটা কতটা এফেক্টিভ, আর কর যে সরকার নেয় বা সরকার যে খরচ করে সেটা কতটা এফেক্টিভ, সরকার যে কর নেয় তার জন্য কি সমস্যা হয়, বা জাতীয় আয় কমে না বাড়ে, এই সব নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর তারপর আছে অল্টারনেটিভ ফর্ম অফ মাল্টিপ্লেয়ার, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার, বেশ কিছু মাল্টিপ্লেয়ার সম্পর্কে আমরা এখানে জানবো। গুণক, বিনিয়োগ গুণক, সরকারি ব্যয় গুণক, কর গুণক, এগুলোর এক একটা নাম, এগুলো আমরা জানবো যে এই গুণকগুলো কি। গুণকগুলো বেশ কিছু আমরা দেখা যাচ্ছে, বা সরকার যখন ঘটে কিন্তু অনেকটা টাকা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো আমরা কিন্তু ওখানে লক্ষ্য করব, বেশ কিছু অঙ্ক টঙ্কও শিখবো। এরপরে যেটা আছে আমরা জানবো সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্সেরই আর একটা পার্ট, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট, লেনদেন ব্যালেন্স এবং বিনিময় হার। তোমরা লেনদেন বিনিময় হার সম্পর্কে একটু ধারণা তোমরা সেকেন্ড সেমিস্টারে পেয়েছো, সামান্য একটু পেয়েছো। এবার আমরা কিন্তু ডিটেলসে বেশ কিছু জিনিস জানবো। আচ্ছা, এখানে বলে রাখা প্রয়োজন যে কি আসবে, এমসিকিউ আসবে, তোমাদের এগুলো পড়তে হবে সব, আমাদের এখান থেকে সব কিছু, আর এই ধারণাগুলো ছোটোখাটো ধরলে তোমরা কিন্তু করতে পারবে না। তারপরে দেখো এখানে কি বলেছে, কনসেপ্ট অফ বিওপি, এটা বিওপির ছোট ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে আমরা পাবো ব্যালেন্স অফ ট্রেড, যেটাকে আমরা বাণিজ্যের লেনদেন বলতে পারি। বিপিও ধারণা, বাণিজ্য ভারসাম্য বলেছে এখানে। তারপর কারেন্ট অ্যাকাউন্ট, চলতি খাতের ভারসাম্য জানবো। ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে মূলধনী খাতের ভারসাম্য জানবো। চলো নেক্সট আমরা দেখব, এখানে বলেছে আমাদের এখানে ব্যালেন্স অফ পেমেন্টের কন্টিনিউয়েশন চলছে। এখানে দেখো, এখানে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়াম কখন হতে পারে, মানে ভারসাম্যহীনতা, বিওপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেন ব্যালেন্সে কখন ভারসাম্যহীনতা দেখা যেতে পারে, কারণ এবং সময়। অটোনোমাস অ্যান্ড অ্যাকোমোডেটিং ট্রানজাকশন, অটোনোমাসটিংকে বলবো সামঞ্জস্যপূর্ণ লেনদেন। এটার ব্যাপারটা হচ্ছে এই অটোনোমাস বা স্বায়ত্তশাসিত, এটা নিজে নিজে হয়, আর অ্যাকোমোডেটিংটা হচ্ছে এখানে যদি অটোনোমাস বা স্বায়ত্তশাসনে কিছু ভুল হয়ে শাসিততে কিছু ভুল হয়ে থাকে বা কম বেশি হয়ে থাকে, তখন এই সামঞ্জস্যপূর্ণ বা অ্যাকোমোডেটিং সেটা কারেকশন করতে আসবে। তো সেটা কিভাবে হবে, কি হবে, আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। নেক্সট আমাদের এখনো পর্যন্ত ব্যালেন্স অফ পেমেন্টের চ্যাপ্টারটা রয়ে যাচ্ছে। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ এক্সচেঞ্জ রেট। আমরা এক্সচেঞ্জ রেট সম্পর্কে জেনেছি আগে, সেটাই এখানে আরও কিছু জানবো। এক্সচেঞ্জ রেটের মৌলিক ধারণা এবং কিছু প্রকারভেদ, এটা কি কি ধরনের হয়, এটা ফিক্সড হয়, ফ্লেক্সিবল হয়, সে জানবো, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাব এবার ইউনিট 4-এর দিকে। ইউনিট 4-এ আছে ইন্ডিয়ান ইকোনমি, আমাদের শুরু হয়ে গেল ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতে বলেছে প্রথমেই আছে ঔপনিবেশিক অতীত এবং সংক্ষিপ্ত রেফারেন্স, তার সুবিধা অসুবিধা। এইটাতে বেশি কিছু নেই, যে ইংরেজরা আমাদের দেশে শাসন করেছিল তখন কি কি ঘটনা ঘটেছিল এবং তারা আমাদের সঙ্গে কি কি ব্যবহার করেছিল সেই সম্পর্কে ছোট্ট একটা ধারণা আমাদের রয়েছে। ইউনিট 5-এ রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট, আবারও এবারে রয়েছে ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতির বিকশিত বৈশিষ্ট্য। এইটাতে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, আমাদেরকে সেটা জানতে হবে। এখানে বলেছে দেখো যে স্ট্রাকচারাল কম্পোজিশন অফ এনআই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের ক্ষেত্র জানবো, যেটা প্রি লিবারেলাইজেশন আর পোস্ট লিবারেলাইজেশন দুটো পিরিয়ড সম্পর্কেই জানবো, মানে উদারীকরণ এবং প্রাক উদারীকরণ এবং পরবর্তী উদারীকরণ ক্ষেত্রে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন বলতে একটুখানি ছোট্ট ধারণা আমি যদি দিতে চাই, যে আমাদের অর্থনীতিতে 3টে ক্ষেত্র হয়, সেই 3টে ক্ষেত্রতে কোথায় ইনকাম হয়, কোথায় কম ইনকাম হয়, লোকজন কোথায় বেশি কম কাজ করছে, সেই সম্পর্কে আমরা জানবো। এরপরে অকুপেশন, এটা ওখান থেকে কত ইনকাম হয় আগেরটা ছিল, আর এটা হচ্ছে অকুপেশন মানে কে কোথায় বেশি কাজ করছে, কোন লোক পেশার বন্টন সম্পর্কে জানবো। এবার প্রাক
উদারীকরণ আর উদারীকরণ পরবর্তী এই দুটো দুটো পিরিয়ড, দুটো সময়কালেই জানবো। এটার মানে হচ্ছে উদারীকরণ কবে হয়েছিল আমাদের 1991, 1991-এর আগে কি কীরকম, 1991-এর পরে কি আছে সেই সম্পর্কে আমরা জানবো। নেক্সট আমরা চলে যাব পরের টপিকে, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, চেঞ্জেস, অকুপেশন। এই একই টপিকের আন্ডারে যে কি কি চেঞ্জেস হয়েছে সেইগুলো সম্পর্কে জানবো। এখানে কি কি আছে দেখো, প্রি লিবারালাইজেশন, পোস্ট লিবারালাইজেশনে কি কি আছে, অকুপেশন, চেঞ্জেস, প্যাটার্ন, এইসব রয়েছে। এখানে আছে দেখো বেকারত্বের ধারণা বা প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের সমস্যা। তারপর হলো ডিফারেন্স এমপ্লয়মেন্ট জেনারেটিং প্রোগ্রাম ইন দ্য পোস্ট লিবারালাইজেশন পিরিয়ড হবে, এখানটা লেখাটা হয়নি, যাই হোক। এটা উদারীকরণ পরবর্তী সময়ের কর্মসংস্থান কীরকম হয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে না কমেছে, সেই সম্পর্কে জানবো। চলো নেক্সট, এবার আমরা তার পরেরটায় চলে যাচ্ছি। এবারও ইন্ডিয়ান ইকোনমির এই আরেকটা চ্যাপ্টার আছে, খুব একটা বড় না, ছোটোর মধ্যে রয়েছে। ইন্ডিয়া এবং অ্যান্ড ইটস নেবার্স, ভারত এবং তার প্রতিবেশী দেশ, ভারত আর প্রতিবেশী দেশের মধ্যে কিছু কম্প্যারিজন জানবো, যেটা ইকোনমিক গ্রোথ, পপুলেশন, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আদার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। এখানে কি কি আছে দেখো, ভারত আর তার প্রতিবেশী দেশ, এখানে পাকিস্তান, চায়না, এই দুটো দেশের সঙ্গে জানবো সম্ভবত। এখানে চায়নার কথা লিখেছে, পাকিস্তান আগের তোমাদের সিলেবাসে পাকিস্তান ছিল। এবার এখানে কি কি আছে দেখো, এখানে কি কি জানবো, অর্থনীতির প্রসার, জনসংখ্যার কীরকম ডেভেলপমেন্ট হয়েছে, স্ট্রাকচারাল কীরকম ডেভেলপমেন্ট হয়েছে, মানব উন্নয়নের সূচকগুলোর কীরকম তুলনা করা হয়েছে, সেই সম্পর্কে আমরা এখানে জানবো। চলো নেক্সট, ইউনিট 6 কিন্তু কৃষি, যেটা তোমাদের আগের যে সিলেবাস ছিল প্রচুর কিছু ছিল সেখানে, এবং এটা থেকে প্রচুর মার্কস আসতো। এখন তোমাদের মার্কসের ডিভিশনটা আমরা পরে দেখবো কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসতে পারে, আর এইগুলো সবই এমসিকিউ আসবে, কতগুলো এমসিকিউ আসবে আমরা পরে দেখবো। এখানে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে, দেখে নাও, প্রবলেম ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট প্ল্যান অ্যান্ড গ্রিন রেভলিউশন। এটা স্বাধীনতার পরে আমাদের এরকম অবস্থা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো, মানে ভারতের কৃষির কি অবস্থা হয়েছে, সবুজ বিপ্লব সম্পর্কে জানবো, কৃষির কি কি সমস্যা রয়েছে সেই সব সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে দেখো, তারপরে জানবো ল্যান্ড রিফর্ম, অপারেশন বর্গা। ল্যান্ড রিফর্ম মানে ভূমি সংস্কার, অপারেশন বর্গা আমাদের রাজ্যে যেটা অপারেশন বর্গা, তোমরা হয়তো কেউ শুনেছো বা কেউ শোনোনি, তো সেই সম্পর্কে আমরা এখানে জানবো। তারপর এখানে রয়েছে দেখো এগ্রিকালচার লিবারালাইজেশন ইম্প্যাক্ট কি পড়েছে, ওই যে লিবারালাইজেশন যেটা আমাদের 1991 সালে হয়েছিল, তারপরে কি কৃষির সংস্কার কি হয়েছে এবং তার ফলে কৃষিতে কি প্রভাব পড়েছে সেটা সম্পর্কে জানবো। আর জানবো ফুড সিকিউরিটি, আমাদের দেশের এই যে ধরো কোভিড পরিস্থিতিতেও আমাদের দেশ কিভাবে মানে খাবার দাবারের কোনো অসুবিধা হয়নি, সেটার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়, শুধু কোভিড বলে না, এটা তো অনেক দিন আগে থেকেই ফুড সিকিউরিটি আছে, সেই সম্পর্কে জানবো, সেটা কিভাবে চলে, কিভাবে দেওয়া হয় লোকজনকে, সেই সম্পর্কে এখানে আমরা জানবো। মানে রেশন সিস্টেমে কিভাবে খাবার দেওয়া হয় বা অন্যান্য সিস্টেমেও খাবার কিভাবে সংরক্ষণ করা হয় সেই সম্পর্কে জানবো। চলো, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।